ফুপ্পি প্লিজ তুমি আব্বুকে বোঝাও না, আমি তোমার এই বজ্জাত ছেলেকে বিয়ে করতে চাই না। প্লিজ তুমি আমাকে বাঁচাও, আমার হাত পা বেঁধে আমাকে বাঘের কাছে ঠেলে দিও না। কি বললি তুই? আমি বজ্জাত আর আমি বাঘ? তোর এত বড় সাহস! কলিজা খুব বড় হয়ে গেছে তাই না? আরে অনেক ভাইয়া কি যে বলো না, আমি কি এমন কথা বলতে পারি? আমার ঘাড়ে কয়টা মাথা আছে বলো তো? তোর ঘাড়ে যে মাথা আছে এটাই তো আমার জানা ছিল না। সে যাই হোক, বেশি বাজে কথা না বলে 5 মিনিট সময় দিচ্ছি। দ্রুত রেডি হয়ে নিচে আয়, আমারও তো সময় নেই তোর ঢং দেখার মতো। কথাটা বলে আমি তার দিকে আর না তাকিয়ে নিচে চলে এলাম। কত বড় সাহস! বলে কি না আমাকে বিয়ে করবে না। তুই বিয়ে করবি না? তোর ঘাট ধরে তোকে বিয়ে করব। অনেক অপেক্ষা করছি আর না, আমার অপেক্ষার পালা শেষ হয়েছে। কত বছর অপেক্ষা করেছি এই দিনটার জন্য, আর তোর কি না এত বড় সাহস যে বলিস বিয়ে করবি না? কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে নিচে গিয়ে দেখি আমার মামা আর বাবা দাঁড়িয়ে কথা বলছেন। আমি নিচে যেতেই মামা এগিয়ে এলেন এবং হাসি মুখে আমাকে জড়িয়ে ধরে বললেন, আজকে আমি পুরোপুরি নিশ্চিন্ত হতে পারবো, বুঝলি, তোর হাতে মেয়েটাকে তুলে দিয়ে। কারণ আমি জানি তুই আমার মেয়েটাকে কখনো কোনো কষ্ট পেতে দিবি না। তুই আমার মেয়েটাকে সারা জীবন আগলে রাখবি, ঠিক যেভাবে আমি ফুলের মতো আমার মেয়েটাকে আগলে রাখতাম, সেভাবে তুই আমার মেয়েটাকে আগলে রাখবি। চিন্তা করো না মামা, তোমার ফুলকে যেহেতু তুমি বিশ্বাস করে আমার হাতে তুলে দিচ্ছ, তোমার ফুলের কোনো অযত্ন আমি বা আমার পরিবার কেউই কোনোদিন করবে না। দেখলে তো ফুপ্পি, তোমার ছেলে কিভাবে আমাকে ধমক দিয়ে গেল। এরপরেও তুমি বলবে তোমার ছেলেকে বিয়ে করার জন্য? ও তো সব সময় আমাকে বকাঝকা করে, ধমক দেয়, কখনো আমাকে সহ্য করতে পারে না। তাহলে কেন এমন বিয়ের জন্য লাফিয়ে উঠলো বলো তো? বাবাকে কেন সে নিষেধ করতে পারলো না? মারে, আমার ছেলেটা একদম নারকেলের মতো, বুঝলি? নারকেলের যেমন ভেতরে একদম নরম তুলতুলে কিন্তু বাইরে শক্ত থাকে, ঠিক তেমনি আমার ছেলেটাও। তোর সামনে কঠিন ব্যবহার করলে কি হবে? মনে মনে ও তোকে ভীষণ ভালোবাসে। বিশ্বাস কর, তোর এই ধারণাটা একদম বদলে যাবে। কি বলছোটা কি তুমি ফুপ্পি? ভালোবাসলে কি এভাবে সবসময় ছোট করে কথা বলা যায়, ধমক দেওয়া যায়? তোমার ছেলে আমাকে কখনোই ভালোবাসেনি, সে তো আমাকে সহ্যই করতে পারে না। পাগলি মেয়েটা, তুই সবসময় শুধু আমার ছেলের বাইরের আচরণটাই দেখে গেলি, আমার ছেলেটাকে কখনোই বুঝলি না। তুই জানিস তোর জন্য আমার ছেলেটা কত কষ্ট পেয়েছে, কত রাত কান্না করেছে আমার কাছে, কত রিকোয়েস্ট করেছে। কি বলছোটা কি? অনেক ভাইয়া আমাকে ভালোবাসে, আমার জন্য কষ্ট পেয়েছে, আমার জন্য কান্না করেছে? হ্যাঁ রে মা, আমার ছেলেটা তোকে ছোটোবেলা থেকে অনেক পছন্দ করত। ও যখন অনার্স ফাইনাল ইয়ারে আর তুই সবেমাত্র ইন্টারে, তখন সে প্রথম আমার কাছে প্রকাশ করে তার মনের কথা। তখন আমিও শুনে বেশ অবাক হয়েছিলাম, কিন্তু এরপরে সে আমার কাছে আবদার করে বসে তোকে ওর জীবনে নিয়ে আসার জন্য। আমি তোর আব্বুর সাথে কথা বললে তোর আব্বু বলে যে অনেককে তারও পছন্দ, কিন্তু তার সময় লাগবে, কারণ সে একটা বেকার ছেলের হাতে তার মেয়েকে তুলে দিতে চায় না। তাই তিনি অনেককে সময় দিয়েছিলেন। অনেক যখন রিকোয়েস্ট করেছিল তার মামার কাছে তার ফুলকে পাওয়ার জন্য, তোর বাবার পায়ে ধরে আমার ছেলেটা অনেক কান্না করেছিল। তখন তোর বাবা শর্ত দিয়েছিলেন যে তোকে আমার ছেলের হাতে তুলে দিবে যদি অনেক নিজের পায়ে দাঁড়িয়ে তোর বাবার সামনে গিয়ে তোকে চায়। এজন্যই আমার ছেলেটা দীর্ঘ 4 বছর স্কলারশিপ নিয়ে বাইরে চলে গিয়েছিল পড়াশোনা করার জন্য। সে ভেবেছিল তোর সামনে থাকলে তোর কাছে তার দুর্বলতা প্রকাশ পাবে, এজন্য সে সবসময় তোর থেকে আড়ালে থাকার জন্য বিদেশে গিয়েছে। বিদেশে পড়াশোনা শেষ করে যখন বিজনেসে সফলতা অর্জন করে দেশে ফিরেছে, তখন সে আবারও তোর বাবার কাছে তোকে ভিক্ষা চায়। তখন তোর বাবা না করতে পারেননি, কারণ আমার ছেলেটা নিজের কথা রেখেছে। তোর বাবা শর্ত দিয়েছিলেন যেন সফল হওয়ার আগে তুই কোনোভাবেই তার মনের কথা জানতে না পারিস। এজন্যই তো আমার ছেলেটা সব সময় তোর কাছে কঠিন হয়ে থাকতো। তুই সামনে আসলে ধমক দিত, কিন্তু পরবর্তীতে সে নিজেই কষ্ট পেত। তুই জানিস দেশে আসার পরে আমার ছেলেটা তোর আব্বুকে প্রথম কোন কথাটা বলেছিল?
ফুপ্পির কথা শুনে আমি একের পর এক শুধু অবাকই হচ্ছি। এই ছেলেটা নাকি এতটা গম্ভীর এবং এতটা কঠিন কষ্ট সহ্য করেছে শুধুমাত্র আমার জন্য, আমাকে ভালোবাসার জন্যে এতটা দিন দূরে ছিল। আমি মনে মনে ফুপ্পিকে বলে উঠলাম, কি কথা বলেছিল ফুপ্পি? আমার ছেলেটা দেশে আসার পর সর্বপ্রথম তোর বাবার সাথে দেখা করে। সে তোর বাবার সামনে হাঁটু মুড়ে বসেছিল। বিশ্বাস করো মামা, দেশে এসেছি 1 ঘন্টা 18 মিনিট 32 সেকেন্ড হলো, কিন্তু 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য ঠিকঠাক মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছি না। আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। প্লিজ মামা, তুমি আমার অক্সিজেনকে মানে সাইমাকে আমাকে দাও। আমি তোমার সব কথা রেখেছি, তুমি এবার তোমার দেওয়া কথাটা রাখো। ফুপ্পির কথা শুনে আমি পুরো অবাক হয়ে গেলাম। আমার যেন নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না যে অনেক ভাইয়াকে আমি এতকাল জম মনে করে আসছি, সেই মানুষটা আমাকে পাওয়ার জন্যে 4 বছর বিদেশে একা লড়াই করেছে। আমাকে অক্সিজেন ভেবে তার দম বন্ধ হয়ে আসছিল। বিশ্বাসই করতে পারছি না যে একটা ছেলে শুধুমাত্র আমাকে পাওয়ার জন্যে নিজের সব আবেগ লুকিয়ে রেখে এভাবে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছে। আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই মানুষটাকে আমি কত আজে বাজে কথা বলেছি, অথচ সে আড়ালে আমার জন্য চোখের পানি ফেলেছে। কি হলো রে পাগলি, এভাবে থমকে গেলি কেন? তোর ভাইয়ার ওপর তোর অনেক রাগ ছিল না? এখন কি সেই রাগটা একটু কমেছে? আমি চোখের পানি মুছে একটু হাসলাম। মনে মনে ভাবলাম, না ফুপি, রাগ মোটেও কমেনি, বরং অন্যরকম একটা জেদ চেপেছে। ও কেন আমাকে আগে কিচ্ছু জানায়নি? কেন আমাকে এত বছর এই ভালোবাসার অনুভব থেকে বঞ্চিত করে রাখলো? কেন আমাকে আড়ালে রেখে নিজে একা একা কষ্ট পেল? আরে, ও তো তোর আব্বুর শর্তের কথা ভেবে কিছু বলতে পারেনি। ও চেয়েছিল যেদিন ও সফল হবে সেদিনই বুক ফুলিয়ে তোকে নিজের করে নেবে। এখন তো সব মিটে গেছে, এবার হাসি মুখে নিচে আয়। ফুপ্পি যখন ঘর থেকে বেরিয়ে গেল, আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। নিজের লাল হয়ে যাওয়া চোখ দুটো দেখে মনে মনে এক চিলতে শয়তানি হাসি দিলাম। মনে মনে অনিক ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা মিস্টার অনিক, এতদিন আমাকে না জানিয়ে চুপি চুপি ভালোবেসে অনেক কষ্ট পেয়েছো তো? এবার তোমাকে দেখাবো ভালোবাসার আসল কষ্ট কাকে বলে। আমাকে এতদিন এই সুন্দর অনুভূতি থেকে দূরে সরিয়ে রাখার শোধ আমি তুলবই তুলব। তুমি বাঘ হতে পারো, কিন্তু আমি বাঘের মাসি। তোমাকে এমন নাচ নাচাবো যে তুমি নামতা পড়তে ভুলে যাবে। এতদিন আমি জানতাম না বলে তুমি পার পেয়ে গেছো, এখন আমি সব জেনে গেছি। এবার দেখো তোমার কপালে কি আছে। খানিকক্ষণ পর নিচ থেকে ডাক এলো, বিয়ের সব কাজ শেষ, এখন বিদায় নিতে হবে। আমি যখন অনিক ভাইয়ার হাত ধরে গাড়িতে উঠলাম, তখন আর চোখে একবার ওর দিকে তাকালাম। ও এখনো আগের মতোই পাথরের মতো গম্ভীর হয়ে বসে আছে, যেন কিছুই হয়নি। আমি মনে মনে বললাম, হাসো অনিক ভাইয়া, এখন একটু প্রাণ ভরে জয়ের হাসি হাসো, কারণ বাসর ঘরে পা রাখা মাত্রই তোমার উপর আমার রোমান্টিক অত্যাচার শুরু হবে। এতদিন তুমি আমাকে শাসন করেছো, এখন থেকে আমি তোমাকে শাসন করব। সারা দিনরাত যে কত ধকল গেছে তার হিসাব নেই। অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা এলো। বাসঘরে ঢোকার আগে আমার বুকটা যেন টিপটিপ করছিল। 4 বছর বিদেশে থাকার সময় প্রতি রাতে এই ঘরের স্বপ্নই আমি দেখেছি। দরজাটা আলতো করে খুলে ভেতরে ঢুকলাম। দেখলাম সাইমা বিছানার ওপর লাল শাড়ি পরে জড়সড় হয়ে বসে আছে। ঘরের চারিদিকে রজনীগন্ধার কড়া গন্ধ। আমি দরজাটা আটকে দিয়ে ধীর পায়ে ওর কাছে এগিয়ে গেলাম। মনে মনে কত কথা গুছিয়ে রেখেছি ওকে বলবো বলে। খাটের একপাশে বসে ওর ঘুমটাটা যখন সরাতে গেলাম, ও হুট করে সরে দাঁড়ালো। আমি একটু অবাকই হলাম, ভাবলাম হয়তো লজ্জা পাচ্ছে। আমি একটু নরম গলায় ওকে বললাম, কিরে সাইমা, এভাবে দূরে সরে গেলি কেন? তোর কি খুব ভয় লাগছে? ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আর তোকে খেয়ে ফেলবো না। দেখুন ভাইয়া, আমি আপনাকে আগেই বলেছিলাম আমি আপনাকে বিয়ে করতে চাই না, কিন্তু আপনি কেন জোর করে আমাকে বিয়ে করলেন? আপনি কি ভেবেছেন জোর করে বিয়ে করলেই আমি আপনাকে মেনে নেব? সাইমার মুখে এমন কথা শুনে আমি এক মুহূর্তের জন্য পাথর হয়ে গেলাম। ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম সেখানে বিন্দুমাত্র
হাসি ছিটে ফোটা নেই। আমি হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে বললাম, তুই এসব কি বলছিস সাইমা? এখন বিয়ে হয়ে গেছে, এখন এসব ফালতু কথা বলার মানে কি? ফালতু কথা না ভাইয়া, এটাই সত্যি। আসলে আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, ওর সাথেই আমার সব কিছু ঠিক ছিল, কিন্তু আপনি মাঝখান দিয়ে এসে সব নষ্ট করে দিলেন। আমি আপনার সাথে কখনোই সংসার করতে পারবো না। সাইমার মুখে অন্য ছেলের ভালোবাসার কথা শুনে আমার মাথায় যেন আগুন জ্বলে উঠল। এক মুহূর্তের মধ্যে আমার সমস্ত আবেগ আর ভালোবাসা যেন অপমানে রূপ নিল। যে মেয়েটার জন্য আমি 4 বছর ঘরবাড়ি ছেড়ে বিদেশে পড়েছিলাম, যাকে অক্সিজেন ভেবে আমি এক মুহূর্ত দম নিতে পারতাম না, সেই মেয়েটা আজ বাসরাতে দাঁড়িয়ে বলছে ও অন্য কাউকে ভালোবাসে। আমার মাথার রক্ত টকবক করে ফুটতে শুরু করলো। রাগের চোটে আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। আমি সজোরে সাইমার 2 বাহু চেপে ধরলাম আর ওকে দেওয়ালের সাথে চেপে ধরলাম। আমার চোখ দিয়ে মনে হচ্ছিল আগুন বের হচ্ছে। আমি দাঁতের দাঁত চেপে ওর চোখের দিকে তাকিয়ে বললাম, কি বললি তুই? আরেকবার বল, কাকে ভালোবাসিস তুই? কার এত বড় সাহস যে আমার জিনিসের ওপর নজর দেয়? সাইমা, মজা করিস না একদম। আমার ধৈর্যের পরীক্ষা নিস না। আমি তোকে পাওয়ার জন্য কি কি করেছি তুই জানিস না। তোকে অন্য কারো হতে দেখার আগে আমি তোকে খুন করে ফেলবো, নিজেও মরে যাব। সাইমা তখনও আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখে ভয় আছে কি নেই আমি বুঝতে পারছিলাম না। আমার হাত দুটো রাগে কাঁপছিল। আমি ভাবতেই পারছি না যে আমার সাইমা অন্য কারো কথা বলছে। ওর প্রতিটি কথা আমার বুকে তীরের মতো বিঁধছিল। আমি ওর কাঁধটা আরও জোরে চেপে ধরলাম। রাগে আমার গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। মনে হচ্ছিল সারা পৃথিবীটা আমার চোখের সামনে অন্ধকার হয়ে আসছে। আমার এই 4 বছরের ত্যাগের কি এই প্রতিদান? আমি ওকে ছাড়লাম না, বরং আরও কাছে টেনে নিয়ে বললাম, ওই ছেলের নাম বল। আজ রাতেই আমি ওর সব শখ মিটিয়ে দেব। তুই শুধু আমার সাইমা, শুধুই আমার। মরে গেলেও তোকে আমি অন্য কারো হতে দেব না। সাইমা তখনও নিশ্চুপ। ওর এই নীরবতা আমার রাগকে আরও বাড়িয়ে দিচ্ছিল। আমি ওর থুতনিটা শক্ত করে ধরে বললাম, বলছিস না কেন? এখন মুখ দিয়ে কথা বের হচ্ছে না? একটু আগে তো বেশ বড় বড় কথা বললি। তুই কি চাস আমি আজ রাতেই একটা অঘটন ঘটিয়ে ফেলি? আমি অনেক ভাইয়ার মুখ দেখে বেশ বুঝতে পারছি ওর মনের ওপর দিয়ে কি তুফান যাচ্ছে। লোকটা আমার জন্য কতটা পাগল তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। অন্য কোনো ছেলে হলে হয়তো এতক্ষণে গায়ে হাত তুলতো বা বাড়ি মাথায় করত, কিন্তু অনেক ভাইয়া আমাকে একটা টুস শব্দ পর্যন্ত করছে না। আমি মনে মনে হাসলাম আর ভাবলাম, বাঘের গর্জন শুধু বাইরেই, ভেতরটা আমার অনেক ভাইয়ার একদম নরম মাখন। আমি জানি ও আমাকে কত ভালোবাসে। আমাকে সামান্য আঘাত করার সাহসও ওর নেই, তাই তো আমি একদম নির্ভয়ে আমার দুষ্টুমি চালিয়ে যাচ্ছি। আমি আরও একটু ভাব নিয়ে বললাম, আপনি এভাবে চুপ করে বসে আছেন কেন ভাইয়া? রাগ করে তো লাভ নেই, আমাকে ছেড়ে দিন, আমি ওর কাছে চলে যাই। সাইমার কথা শুনে আমি ঝট করে ওর দিকে তাকালাম। ও এখনও সেই একই কথা বলছে। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমি উঠে গিয়ে আবার ওর খুব কাছে দাঁড়ালাম। আমি ওর চোখের দিকে তাকিয়ে কাপা গলায় বললাম, সাইমা, তুই কি আসলেই চাস আমি মরে যাই? তুই কি বুঝিস না তোকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না? তুই কোন ছেলের কথা বলছিস? আমি আজকেই ওর সাথে বোঝাপড়া করব। আমি অনেক ভাইয়ার খুব কাছে চলে এলাম। ওর শার্টের কলারটা আলতো করে টেনে ধরলাম। ও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর চোখের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বললাম, ওরে বাবা, মিস্টার অনিক তো দেখি এখনই মারপিট করতে রাজি। আচ্ছা অনিক ভাইয়া, আপনি যে এই 4 বছর আমার জন্য বিদেশে একা পড়েছিলেন, আমার জন্য অক্সিজেন অক্সিজেন বলে চিৎকার করেছেন, আমাকে একবারও জিজ্ঞেস করেছিলেন আমি আপনাকে ছাড়া থাকতে পারবো কি না? আমাকে না জানিয়ে এত ভালোবাসা দেখানোর অধিকার আপনাকে কে দিয়েছে? আমি সাইমার কথা শুনে একদম ভ্যাবাচাকা খেয়ে গেলাম। ও এসব কি বলছে? আমি তো ভেবেছিলাম ও রাগের মাথায় এসব বলছে, কিন্তু
ওর চোখে এখনও এক অন্যরকম ঝিলিক দেখতে পাচ্ছি। ও আমার শার্টের কলার ধরে আছে আর মিটিমিটি হাসছে। আমি কোনো কথা বলতে পারছিলাম না, শুধু ওর দিকে তাকিয়ে রইলাম। সাইমা তখন আরও কাছে এসে ফিসফিস করে বলল, ওই যে ছেলেটার কথা বললাম না, ও আর কেউ না, ও হলো আমার এক বজ্জাত মামাতো ভাই, যে আমাকে না জানিয়ে বিদেশে পালিয়ে গিয়েছিল, যে আমাকে দেখলেই শুধু ধমক দিত, কিন্তু আড়ালে আমার জন্য চোখের পানি ফেলতো। আমি ওই বজ্জাত অনেক ভাইয়াটাকেই ভালোবাসি, বুঝেছেন মিস্টার অক্সিজেন? আমি যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। সাইমা এসব কি বলছে? তার মানে ও এতক্ষণ আমার সাথে নাটক করছিল? ও সব জানতো? আমার বুকের ভেতর জমে থাকা পাথরটা যেন এক নিমিষেই সরে গেল। আমি অবিশ্বাসের দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বললাম, তুই তুই তাহলে সব জানতিস? আম্মু তোকে সব বলে দিয়েছে? আর তুই এতক্ষণ আমার সাথে এই জঘন্য রসিকতা করলি? তুই জানিস আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি হাসতে হাসতে বিছানায় গিয়ে বসলাম, পা দোলাতে দোলাতে বললাম, ওরে আমার কিউট ভাইয়া রে, একটু জ্বালাতন না করলে কি হয়? আপনি আমাকে 4 বছর জ্বালিয়েছেন, আর আমি 4 মিনিট জ্বালাতেই আপনি কাবু? আরও আছে ভাইয়া, সবে তো শুরু। আপনাকে রোম্যান্টিক অত্যাচার করার শখ আমার বহুকালের। এবার বুঝবেন অক্সিজেন না পাওয়ার যন্ত্রণা কাকে বলে। সাইমার মুখে সব সত্যি কথা শোনার পর আমার শরীরের ভেতর দিয়ে যেন একটা আনন্দের ঝিলিক বয়ে গেল। যে ভয়টা আমাকে এতক্ষণ কুড়ে কুড়ে খাচ্ছিল, সেটা এক নিমিষে উধাও হয়ে গেল। সাইমা বিছানায় বসে পা দোলাচ্ছে আর আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আমি বুঝলাম এই মেয়েটা শুধু আমার অক্সিজেন না, ও আস্ত একটা শয়তানের হাড্ডিও। আমাকে এভাবে নাচানোর ফল যে কি হতে পারে সেটা মনে হয় ও এখনও বুঝতে পারছে না। আমি ধীর পায়ে ওর দিকে এগিয়ে গেলাম। সাইমা যখন দেখল আমি ওর একদম কাছে চলে এসেছি, ওর হাসি মাখা মুখটা একটু থমকে গেল। অনেক ভাইয়া, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আর আপনি হাসছেন কেন? ওরে বাবা, আপনার মতলব তো ভালো মনে হচ্ছে না। আপনি কি আমাকে মারবেন নাকি? আমি কোনো কথা বললাম না। সাইমা বিছানা থেকে নামার চেষ্টা করতেই আমি ওর দুই পাশে হাত দিয়ে ওকে আটকে দিলাম। আমি ওর একদম কাছে মুখটা নিয়ে গেলাম। সাইমার চোখ দুটো তখন বড় বড় হয়ে গেছে। ওর সেই দুষ্টুমি হাসিটা মুহূর্তেই উধাও। আমি ওর চোখের দিকে তাকিয়ে খুব নিচু গলায় বললাম, কিরে সাইমা, একটু আগে তো বেশ বড় বড় কথা বলছিলি। বাঘের মাসি হয়ে আমাকে নাচাতে চেয়েছিলে না? এখন বাঘ যখন সামনে চলে এসেছে তখন পালাচ্ছিস কেন? আমি অনেক ভাইয়ার এত কাছে আসা দেখে একদম ঘাবড়ে গেলাম। আমার বুকটা ধক ধক করতে শুরু করলো। আমি বুঝতে পারছি অনেক ভাইয়া এখন আর সেই রাগী ভাইয়া নেই। এখন ওর চোখে শুধু ভালোবাসা আর দুষ্টুমি। আমি আমদা আমদা করে বললাম, আরে না, পালাবো কেন? আমি তো জাস্ট চেক করছিলাম যে আপনি সত্যিই আমাকে ভালোবাসেন কি না। এখন তো প্রমাণ হয়েই গেছে, তাই না? এবার সরুন তো ভাইয়া, গরমে আমার খুব কষ্ট হচ্ছে। গরম লাগছে? তাহলে তো একটু বাতাস করা দরকার, তাই না? আমি সাইমার কানের কাছে মুখ নিয়ে আলতো করে ফু দিলাম। সাইমা এক মুহূর্তের জন্য শিউরে উঠল। ওর গায়ের পশম যেন দাঁড়িয়ে গেছে। আমি ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, 4 বছর তোকে পাওয়ার জন্য কত রাত যে না ঘুমিয়ে কাটিয়েছি তুই জানিস না। এখন যখন তোকে নিজের করে পেয়েছি, তখন কি আর এত সহজে ছাড়বো? তুই আমাকে জ্বালানোর কথা বলছিলি না? এখন দেখবি আমি তোকে কিভাবে জ্বালাই। অনেক ভাইয়ার এই রোম্যান্টিক রূপ আমি আগে কোনো দিন দেখিনি। ওর হাতের স্পর্শে আমার পুরো শরীর কেমন যেন ঝিমঝিম করতে লাগলো। আমি আর কোনো দুষ্টুমি করার সাহস পাচ্ছিলাম না। আমি শুধু মাথা নিচু করে ওর শার্টের বোতাম নিয়ে খেলতে শুরু করলাম। আমি নিচু গলায় বললাম, আপনি খুব পচা অনেক ভাইয়া। আমাকে আগে কেন কিছু বলেননি? আমাকে কেন এই 4 বছর একা একা মন খারাপ করে থাকতে দিলেন? আমি ওর থুতনিটা আলতো করে উঁচিয়ে ধরলাম। ওর চোখে তখন পানি টলমল করছে। আমি ওর কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে বললাম, তোর আব্বুর শর্তের কথা তো জানিস, কিন্তু বিশ্বাস কর সাইমা, আমার প্রতিটা মুহূর্ত তোকে ঘিরেই ছিল।
বিদেশে যখন একা থাকতাম তোর ওই হাসিমাখা মুখটা কল্পনা করেই আমি সব কষ্ট সহ্য করেছি। তুই ছিলি আমার বেঁচে থাকার একমাত্র কারণ। আর তুই আজ বাসরাতে আমাকে অন্য ছেলের গল্প শোনালি, এটা শাস্তি তো তোকে দিতেই হবে। আমি এবার একটু হেসে অনেক ভাইয়ার বুকে মাথা রাখলাম। ওর গায়ের সেই চেনা পারফিউমের গন্ধটা আমার খুব ভালো লাগছে। আমি বললাম, আপনিও তো কম না ভাইয়া, আমাকে অক্সিজেন অক্সিজেন বলে ডাকেন, অথচ সামনে আসলে বাঘের মতো গর্জন দেন। এবার বলেন তো আপনার বাঘিনীর জন্য কী শাস্তি ঠিক করেছেন? আমি ওকে আরও শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরলাম। বললাম, শাস্তি হবে সারা জীবনের। আজ থেকে এক মুহূর্তের জন্য তুই আমার চোখের আড়াল হতে পারবি না। তোর এই সারা জীবনের বকবকানি আর দুষ্টুমিগুলো শুধু আমি সহ্য করব। তৈরি তো আমার পিচ্চি বউ? সাইমা উত্তর দিল না, শুধু আমার বুকে আরও মুখ লুকালো। আমি বুঝতে পারলাম আমাদের নতুন জীবনের এই সুন্দর শুরুটা কোনোদিন শেষ হবে না। সাইমা আমার বুকে মাথা রেখে শান্ত হয়ে আছে। ওর চুলের ঘ্রাণটা আমার নেশা ধরিয়ে দিচ্ছে। 4 বছরে যে হাহাকার আমি বুকের ভেতর পুষে রেখেছিলাম, আজ যেন সেটা বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। আমি সাইমার কানের কাছে মুখ নিয়ে খুব কাতর গলায় বললাম, সাইমা, তুই জানিস তোকে ছাড়া এই 4টা বছর আমার কেমন কেটেছে? প্রতিটা রাত আমি শুধু তোর কথা ভেবেছি। তোকে একটু ছোঁয়ার জন্য, তোর পাশে একটু বসার জন্য আমার আত্মাটা ছটফট করত। আজ যখন তুই আমার এত কাছে, আমার বিশ্বাসই হচ্ছে না যে তুই সত্যিই আমার। আমি অনেক ভাইয়ার বুকের ধুকপুকানি শুনতে পাচ্ছিলাম। ওর গলার স্বরটা কেমন যেন ভেজা ভেজা আর নিঃস্বার্থ শোনালো। আমি কোনো কথা বলতে পারলাম না, শুধু ওর শার্টটা আরো শক্ত করে আঁকড়ে ধরলাম। আমার নিজের ভেতর থেকেও যেন একটা টান কাজ করছে। আমি সাইমার মুখটা দুহাতে তুলে ধরলাম। ওর কাজল মাখানো চোখের দিকে তাকিয়ে আমি এবার খুব নিচু স্বরে আর অনুরোধের সুরে বললাম, সাইমা, আমি কি তোকে আজ একদম নিজের মতো করে পেতে পারি? অনেক বছরের তৃষ্ণা আমার এই বুকে জমা হয়ে আছে। আজকে তুই আমাকে অনুমতি দিবি তোকে গভীরভাবে একটু স্পর্শ করার? আমি তোকে আমার অস্তিত্বের সাথে মিশিয়ে নিতে চাই রে। আমার 4 বছরের সব কষ্ট তুই আজ এক নিমিষে মুছে দে। বল সাইমা, দিবি তো? অনেক ভাইয়ার চোখের দিকে তাকাতেই আমার সব সাহস যেন কোথায় হারিয়ে গেল। ওর চোখের সেই গভীর ভালোবাসা আর আকুতি দেখে আমি না করার কোনো শক্তি খুঁজে পেলাম না। আমি কিছু বলতে পারলাম না, শুধু চোখের পাতা নামিয়ে সাই দিলাম। আমার এই নীরব সম্মতি পেয়ে অনেক ভাইয়া যেন এক অন্য মানুষ হয়ে গেল। সাইমার সম্মতি পেতেই আমি ওর খুব কাছে চলে এলাম। ওর কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে আমি ওর গলার ভাঁজে মুখ ডোবালাম। সাইমা শিউরে উঠে আমার কাঁধটা খামচে ধরল। ওর গরম নিঃশ্বাস আমার ঘাড়ে আছড়ে পড়ছিল। আমি ধীরে ধীরে ওর শাড়ির আঁচলটা কাঁধ থেকে সরিয়ে দিলাম। সাইমা লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। আমি ওর আলতো ছোঁয়ায় পুরো শরীরে শিহরণ জাগিয়ে দিচ্ছিলাম। ওর উন্মুক্ত পিঠে আমার হাতের আঙুলগুলো যখন খেলা করছিল, সাইমা আবেশে আমার আরও কাছে সরে এলো। আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দে ঘরটা ভারী হয়ে উঠল। আমি ওর অধরে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম। অনেক বছরে জমানো তৃষ্ণা যেন আজ সব মিটিয়ে নিতে চাইছি। সাইমা আমার বাহু বন্ধনে একদম মিশে গেছে। ওর শরীরে আমার স্পর্শের ছায়া লাগতেই ও বুনো এক আবেশে আমাকে জড়িয়ে ধরল। আমরা দুজনেই ভুলে গেলাম পৃথিবীর সব কথা। বাসর ঘরের ফুলের গন্ধ আর আমাদের ভালোবাসার উষ্ণতায় রাতটা যেন আরও গভীর হতে লাগলো। আমি সাইমাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। ও আমার চোখের দিকে তাকিয়ে একচিলতে হাসল, যে হাসিতে শুধু আত্মসমর্পণ ছিল। আমি ওর শরীরের প্রতিটি বাঁকে আমার ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছিলাম। আজ থেকে সাইমা শুধু আমার, একদম একান্তভাবে আমার। আমাদের এই মিলন যেন দুজনে মিলে এক নতুন পৃথিবীর জন্ম দিল, যেখানে শুধু ভালোবাসা আর একে অপরের অস্তিত্ব মিশে আছে।
জানালার পর্দা দিয়ে যখন রোদের হালকা আলো আমার চোখে এসে পড়ল, তখন আমার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে তাকাতেই গত রাতের সেই সব পাগলামি আর অনেক ভাইয়ার ভালোবাসার কথা মনে পড়ে গেল। সারা শরীরে একটা অদ্ভুত ভালো লাগার রেশ রয়ে গেছে। আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম অনেক ভাইয়া এখনও গভীর ঘুমে বিভোর, কিন্তু ঘুমের মধ্যেও লোকটা আমার একটা হাত নিজের শক্ত মুঠোয় আঁকড়ে ধরে আছে, যেন আমি কোথাও পালিয়ে যাব। আমি অপলক দৃষ্টিতে আমার এই রাগী আর রোম্যান্টিক মানুষটার দিকে তাকিয়ে রইলাম। মনে মনে ভাবলাম 4 বছর ধরে এই মানুষটা শুধু আমার জন্যে কত কষ্টই না সয়েছে। আমার একটু দুষ্টুমি করতে ইচ্ছে হলো। আমি আমার চুলের ডগা দিয়ে অনেক ভাইয়ার নাকে আলতো করে সুরসুরি দিতে লাগলাম। ও ঘুমের মধ্যেই নাক কুচকালো, কিন্তু হাতটা ছাড়লো না। আমি যখন আবার সুরসুরি দিলাম, অনেক ভাইয়া হুট করে চোখ মেলে তাকালো আর চোখের পলকে আমাকে টেনে নিচের বুকের ওপর শুইয়ে দিল। আরে ছাড়ুন অনেক ভাইয়া, আপনি কি জেগেই ছিলেন নাকি? রোদ উঠে গেছে, এবার ছাড়ুন। কেউ দেখে ফেললে কি ভাববে বলুন তো? দেখুক না, দেখলে কি হয়েছে? তুই তো আমার বিয়ে করা বউ, আর এই 4 বছরের তৃষ্ণা তো এক রাতে মিটবে না রে সাইমা। তোকে যে আমি কতটা ভালোবাসি সেটা পুরো জীবন দিয়ে বুঝিয়ে দিলেও মনে হয় কম হবে। আমি অনেক ভাইয়ার বুকে কান পেতে ওর হৃদস্পন্দন শুনছিলাম। একটু হেসে জিজ্ঞেস করলাম, আপনি কি সারা জীবন এভাবেই আমাকে অক্সিজেন অক্সিজেন বলে ডাকবেন, নাকি আবার সেই আগের মতো ধমক দেওয়া শুরু করবেন? ধমক দিলে তো তুই আবার সেই বাঘের মাসি হয়ে আমাকে নাচাবি। তার চেয়ে বরং তুই আমার অক্সিজেন হয়েই থাক। তোকে ছাড়া তো আমি এক মুহূর্ত দম নিতে পারি না। তুই আছিস বলেই আজ আমি সার্থক। আমি এবার মুচকি হেসে অনেক ভাইয়ার বুকে নিজের মুখটা লুকালাম। মনে মনে ভাবলাম, জীবনের এই নতুন পথটা এখন কত বেশি সুন্দর আর নিরাপদ। বিদেশে থাকাকালীন অনেক ভাইয়ার সেই একা থাকা আর আমার সেই অহেতুক ভয় সব আজ শেষ হয়ে গেছে। এখন থেকে শুধুই আমাদের দুজনের ভালোবাসা আর খুনসুটির সংসার। ঠিক তখন নিচ থেকে ফুপ্পির গলার আওয়াজ শোনা গেল, কিরে তোরা কি আজ সারাদিন ঘরেই থাকবি? নাস্তা যে একদম ঠান্ডা হয়ে গেল। আমরা দুজনে একে অপরের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠলাম। অনেক ভাইয়া আমার কপালে পরম মমতায় একটা চুমু খেয়ে বলল, চল আমার পিচ্চি বউ, নতুন জীবনের প্রথম সকালের নাস্তাটা একসাথে সেরে আসি। এভাবেই আমাদের দীর্ঘ অপেক্ষার পালা শেষ হলো। আমি আর আমার বাঘ ভাইয়া এখন থেকে এক নতুন গল্প শুরু করলাম। তো দর্শক বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।